নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে চৈত্র মাস এবং এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগেই মায়েরা যে ব্রতটি পালন করেন সেটি হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে এই নীল ষষ্ঠীর ব্রতটি। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জল উপবাস করে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করে থাকেন এই ব্রত। তাই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আজকের এই পর্বের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ 2026 সালে নীল পুজো কবে পড়েছে, 12 এপ্রিল নাকি 13 এপ্রিল। বন্ধুরা, নীলের বাতিদান ছাড়া কিন্তু নীলের পুজো অসম্পূর্ণ। তাই বাতিদান করার শুভ সময় কখন, এই পুজোতে কি কি উপকরণ সামগ্রী অবশ্যই লাগবে এবং এই ব্রত করলে কি কি নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে, বন্ধুরা এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই যে নীলের পুজো কেন করা হয়। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি আর এর পরের দিন হলো পয়লা বৈশাখ। গ্রাম বাংলাতে চৈত্র সংক্রান্তির দিনে চড়ক পুজো করা হয় আর চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিনে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপরে নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামের এই কন্যার শিবের সঙ্গে বিয়ে দেন রাজা নীলধ্বজ। আর সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকেই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। প্রাচীনকাল থেকে এই দিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পরে সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারাদিন নির্জল উপবাস থেকে সন্ধে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি। আর এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। তাই বন্ধুরা, পঞ্জিকাতে ষষ্ঠী তিথি না হলেও নীলের এই পুজোকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে, কারণ সন্তানের মঙ্গল কামনায়, তাদের দীর্ঘজীবন কামনায় মায়েরা এই ব্রত করে থাকেন। এবার বন্ধুরা আমি বলে দেব কারা এই ব্রত করতে পারবেন। সাধারণত হিন্দু বিবাহিত রমণীরা বিবাহের পরে এবং সন্তান লাভের পরে এই ব্রত পালন করে থাকেন। তবে বন্ধুরা, যদি সন্তানের কামনা থাকে অর্থাৎ সন্তান লাভের জন্য বিবাহিত মহিলারাও এই ব্রত করতে পারেন। ব্রতের নিয়ম: এই ব্রত নিষ্ঠা ভরে পালন করতে হবে। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রতের আগের দিন সারাদিন উপবাস রাখতে হবে। নির্জল উপবাসে রাখার নিয়ম: তবে যাদের অসুবিধা আছে তারা সামান্য পরিমাণে জল বা ফলাহার করতে পারেন একবারের জন্য। এবং সন্ধেবেলায় এই পুজো হয়, তাই সন্ধ্যাবেলায় দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে এবং নীলের বাতি ধরিয়ে নীলের বাতি অর্থাৎ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। যাদের যে কটি সন্তান তারা সেই কটি প্রদীপ প্রজ্বলিত করেন এবং তারপরে এই ব্রত সম্পন্ন হয়। এবং এই ব্রত সম্পন্ন হয়ে যাওয়ার পরই অনেকে সাবু মাখা খেয়ে থাকেন বা অনেকে চালের তৈরি কোনো জিনিস না খেয়ে লুচি পরোটাও খেয়ে থাকে, কিন্তু সেটা ব্রত সম্পন্ন হওয়ার পর। আবার অনেকেই আছেন যারা সেদিন কোনো রকমের গরম খাবার খান না, তারা ঠান্ডা খাবার খান, অর্থাৎ দই, মিষ্টি, ফল ইত্যাদি বা সাবু মাখা জাতীয় জিনিস খান। তারা সেই দিন কোনো রকমের আনাজ জাতীয় জিনিস খান না।
তো বন্ধুরা, যাদের যেরকম নিয়ম আছে তারা সেই রকমের নিয়ম পালন করবেন। তবে বন্ধুরা, ব্রত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র একবার ফলাহার করতে, অথবা নির্জল উপবাস রাখতে, বা শুধুমাত্র জল গ্রহণ করতে। এবার বন্ধুরা, আমি আপনাদের বলে দেব যে নীল পুজো কবে পড়েছে। নীল পুজো এবার পড়েছে বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজি 13 এপ্রিল 2026 সোমবার। এই দিনে আপনারা নীল পুজো করতে পারেন। এতে তিথির কোনো ব্যাপার নেই, কারণ এটি ষষ্ঠী তিথি নয়। আমি আপনাদের আগে উল্লেখ করে দিয়েছি যে নীল ষষ্ঠীর পুজো সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে। এরপর বন্ধুরা, বাতিদান করার শুভ মুহূর্ত হচ্ছে 13 এপ্রিল বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই বাতিদান সাধারণত নিজের ঘরে যেই মন্দির আছে সেখানেই করা হয়ে থাকে। আপনারা যদি মন্দিরে একটি প্রদীপ প্রজ্বলিত করে আসেন তাহলেও হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে, এবং এটি দেখতে যে সেই প্রদীপটি যেন সারা রাত ব্যাপী জ্বলে। বন্ধুরা, এরপর আমি বলে দেব নীল পুজোর উপকরণ সামগ্রী সম্পর্কে। নীল পুজো করতে প্রথমেই যেটি লাগে সেইটি হলো পঞ্চামৃত। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই 5টি জিনিস একত্রে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত, এবং এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, আপনারা নীল ষষ্ঠীর দিনও পঞ্চামৃত বানিয়ে মন্দিরে নিয়ে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, আরও যে সামগ্রীগুলি লাগবে সেগুলি হচ্ছে গঙ্গা জল, আবার অনেকে ডাবের জলও দিয়ে থাকেন। তবে বন্ধুরা, আপনারা প্রথমে শিবলিঙ্গ পরিষ্কার জল দিয়ে অথবা গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, তারপর ঘি এবং মধু দেবেন। তারপরে আপনারা পঞ্চামৃত দিতে পারেন বা দুধ দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। এছাড়া দেবাদিদেবের পুজোয় প্রথম যেই ফলটি অবশ্যই লাগবে, বিশেষ করে নীলের পুজোতে, সেটা হচ্ছে বোটা শুদ্ধ কাঁচা আম। বন্ধুরা, বোটা শুদ্ধ কাঁচা আম এই পুজোতে অবশ্যই লাগে, আর এই ফলটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তাছাড়া আপনারা 5 ফল নিয়ে যেতে পারেন। শসা, কলা, শাকালু, কুল ইত্যাদি ফল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই আপনারা এই সমস্ত ফলও মন্দিরে নিয়ে যেতে পারেন। আর যদি কিছুই না নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই একটু বোটা শুদ্ধ কাঁচা আম, এই সময়টা বাজারে প্রচুর পরিমাণের পাওয়া যায়, আর নীল পুজোর জন্য আরো বিশেষভাবে পাওয়া যায়, তো আপনারা সেটা অবশ্যই নিয়ে যাবেন। বন্ধুরা, আপনারা ফুলের মধ্যে নিয়ে নেবেন ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা যে কোনো সাদা ফুল। তাছাড়া ঘিয়ের প্রদীপ, ধূপ, ধুনা ইত্যাদি। এছাড়া দুধের বানানো কোনো সন্দেশ, সাদা মিষ্টি, দুধের বানানো যে কোনো মিষ্টি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এছাড়া শস্য আপনারা অর্পণ করতে পারেন। অক্ষত আতপ চাল, কালো তিল, যব, এই সমস্ত জিনিস আপনারা অর্পণ করতে পারেন। তাছাড়া যে জিনিসটি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা। তাই আপনারা বেলপাতা ও নিখুঁত বেলপাতায় শিবলিঙ্গে অর্পণ করবেন। কখনোই ছেঁড়া ফাটা বা কাটা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। শিবলিঙ্গে কখনো কোনো ক্ষত জিনিস অর্পণ করতে নেই, অবশ্যই অক্ষত বা গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আপনাদের নীল ষষ্ঠী পুজোর যাবতীয় বিষয় ও উপকরণ সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে দিন। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।